আসসালামু আলাইকুম। কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে সম্প্রতি ভারত উদ্বিগ্নতা প্রকাশ করেছে। এবং ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল, উনি গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের জবাবে এই বিষয়টি উত্তর হিসাবে দিয়েছেন। এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে বা যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশে একটি রাজনৈতিক দলকে এভাবে তাদের কার্যক্রম যদি নিষিদ্ধ করে দেওয়া হয় এবং গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে বা পলিটিক্যাল যে স্পেস রয়েছে, সেই স্পেসটি এভাবে সংকুচিত করা প্রকৃতপক্ষে ভারত কোনোভাবে সমর্থন করে না বা এই বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন। এখন উনার যে এই বিষয়টি যেমন বাংলাদেশের গণমাধ্যম সমূহে প্রচারিত হয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাও কিন্তু ঢালাওভাবে প্রকাশ করেছে। এর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু প্রকাশ করেছে। তবে বিবিসি বাংলা সহ বাংলাদেশের যে কিছু সংখ্যক গণমাধ্যম এই বিষয়টি প্রকাশ করেছে, সেখানে আমি যতটুকু বললাম ততটুকুই কিন্তু তারা উল্লেখ করেছে। ভারতীয় যে সকল গণমাধ্যম রয়েছে সেই সকল গণমাধ্যম কিন্তু সম্পূর্ণ যে বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণটি উল্লেখ করেছে। এর পাশাপাশি এই বিষয়টি নিয়ে যারা ভারতের রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বা বিচারক রয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, তাদেরও কিছু মতামত এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে কিংবা আওয়ামী লীগ অথবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি নিয়ে আন্তর্জাতিক যারা মুরল রয়েছেন বহির্বিশ্বের, তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করেছেন, বিভিন্ন ধরনের মন্তব্যও করেছেন। এমনকি বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ যে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, এই সকল বিষয়বস্তু নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের বার্তা আমরা আন্তর্জাতিক মহল থেকে, বিভিন্ন মুরলদের দেশ থেকে আমরা পেয়েছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু কোনো আন্তর্জাতিক মুরল এই বিষয়টি নিয়ে কোনো প্রকার বার্তা প্রকাশ করেননি। এটি প্রকৃতপক্ষে আসলে আওয়ামী লীগের ব্যর্থতা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা, এই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশ পরিচালনা করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে দোষারোপ করছে, তাতে আমার মনে হয় না যে আন্তর্জাতিক কোনো মহল ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার বিপক্ষে প্রকৃতপক্ষে কোনো ধরনের কথাবার্তা বলবে। তবে বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে আমরা প্রথমে যেভাবে শুনেছিলাম যে আন্তর্জাতিক মহল, জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা এবং অন্যান্য যে সকল মুরল বিশ্ব রয়েছেন, তারাও বিভিন্নভাবে হস্তক্ষেপ করবেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম যে সর্বদলীয় যে প্রস্তাব জাতিসংঘ দিয়েছিল, সেই প্রস্তাবটিও কিন্তু এখন অনেকটাই ভেস্তে গেছে। সর্বদলীয় নির্বাচন কিন্তু এখন আর বাংলাদেশে হবে না, কারণ সর্বদলীয় নির্বাচন হতে গেলে সর্বদলীয় অংশগ্রহণ কিন্তু নির্বাচনে থাকতে হবে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকেই এখানে নিবন্ধন স্থগিত করে দেওয়া হলো। তাদের নির্বাচন থেকে শুরু করে রাজনৈতিক যে সকল কর্মকাণ্ড রয়েছে, সেই সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে দেওয়া হলো। সেখানে সর্বদলীয় যে গণতান্ত্রিক পরিবেশের একটি সুষ্ঠু নির্বাচন সবাই চেয়ে আসছিল, সেটি কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেল। এবং ভারতীয় যে সকল গণমাধ্যম রয়েছে, সেই সকল গণমাধ্যম সমূহ কিন্তু বিভিন্ন বিশ্লেষকদের এই সকল বিষয় নিয়ে যে আলোচনা, সেই আলোচনাগুলোই তুলে ধরেছে। এখন প্রকৃতপক্ষে আনন্দবাজার পত্রিকা, ইকোনমিক্স টাইমস, এরা যে বিশ্লেষণগুলো তুলে ধরেছে, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে বিষয়টি উঠিয়ে এনেছে যে ভারতের উদ্বেগ প্রকাশ করার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কি হতে পারে। এখানে বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের জঙ্গিবাদের তৎপরতা কিন্তু বিগত দিনগুলোতে দেখা গিয়েছে, যদিও এগুলো অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আবার বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি ঘিরে এক শ্রেণীর যারা রয়েছেন রাজনৈতিক দল, অর্থাৎ এখানে আমি স্পষ্ট করে বলতে চাই, যেভাবে ভারতীয় বিশ্লেষকরা বলেছেন যে জামাতে ইসলাম, সেই জামাতে ইসলাম যেভাবে একচেটিয়া পাকিস্তানপন্থী এক ধরনের আচরণ বাংলাদেশে সৃষ্টি করে রেখেছে, সেই বিষয়টি ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন যে ভারত সরকার কোনোভাবে তাদের ফেভারে নিবে না এবং এটিকে তারা মূলত উগ্রবাদী চর্চা হিসাবে
উল্লেখ করেছে। তারা সাম্প্রতিক যে সকল বিষয়বস্তু বাংলাদেশে ঘটেছে সেই সকল বিষয়বস্তুর একটি আলোকপাত টেনেছেন এবং বলেছেন যে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর এখানে জামাতে ইসলামের যে সকল যুদ্ধ অপরাধ রয়েছে বা জামাতে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে যে সকল অভিযোগ সমূহ রয়েছে সে সকল অভিযোগকে জামাতে ইসলাম অস্বীকার করছে। এর পাশাপাশি জামাতে ইসলাম কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতাকে মানতে নারাজ। এগুলো কিন্তু আমরা দেখেছি এবং এই সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন, বিশেষ করে মাহফুজ আলম, উনার সাথেও কিন্তু জামাতে ইসলামের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবির তাদেরও কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডিতা আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এখানে ভারত এবং পাকিস্তান যখন যুদ্ধ সংঘটিত হলো তখন কিন্তু বাংলাদেশের গণমাধ্যম একচেটিয়াভাবে পাকিস্তানের পক্ষে যে সকল নিউজ রয়েছে সেগুলো কাভার করছিল, এগুলোও কিন্তু ভারতের বিশ্লেষকরা তাদের এই বিশ্লেষণে টেনে এনেছেন। এবং এই যে পাকিস্তানপন্থিতা, এই পাকিস্তানপন্থিতা নিয়ে মাহফুজ যে উপদেষ্টা রয়েছেন উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকেও কিন্তু এই বিশ্লেষকরা টেনে এনেছেন এবং তাদের যে সারমর্ম বা সারাংশ রয়েছে সেই সারাংশ অনুযায়ী তারা এটি বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে থাকা অবস্থায় প্রকৃতপক্ষে ভারতের যে নিরাপত্তা ব্যবস্থা বা এই যে উগ্রবাদিতা থেকে শুরু করে পাকিস্তান পন্থিতার একটি রূপ এখন আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু কখনোই ছিল না। বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবেই পারুক এগুলো একটি নিয়ন্ত্রণে রেখেছে এবং বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অনেকটা ভালো ছিল এবং ভারতের সাথে যে সকল বিষয়ে সুসম্পর্ক ছিল সেই সকল সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে এবং বজায় থেকেছেও। তারা এখানে উল্লেখ করেছেন যে ভারত যে সকল সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে তার থেকে 3 গুণ বেশি সুযোগ সুবিধা বাংলাদেশ শেখ হাসিনার আমলে নিয়েছে। যাই হোক, এখানে তাদের যে সারমর্মটি প্রকৃতপক্ষে এটি যে তাদের প্রথম হচ্ছে উগ্রবাদিতার চর্চা, জঙ্গিবাদিতার চর্চা। এই বিষয়টি তারা অনেক বেশি ভয় পাচ্ছে এবং হ্যাঁ, বাংলাদেশে যেভাবে এগুলোর চর্চা হচ্ছে বা যেভাবে জিয়াফত থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়বস্তু উঠে আসছে তাতে আওয়ামী লীগের যে একটি নিষিদ্ধকরণ প্রক্রিয়া সেই নিষিদ্ধকরণ প্রক্রিয়াটিকে তারা এক ধরনের একচেটিয়া বা স্বৈরাচারী মনোভাব হিসাবে প্রকাশ করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে কার্যত বাংলাদেশে পরিচিত। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে একটি হুমকি সেই হুমকি হিসাবে তারা কিন্তু ধরে নিচ্ছেন এবং একই কথা কিন্তু আমরা দেখেছি যে মুখপাত্র রণবীর জয়সওয়াল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যেও কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেখানেও কিন্তু এই যে নিষিদ্ধকরণ, এই নিষিদ্ধকরণের বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটি কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয় হিসাবে কিন্তু আখ্যা করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, এখন বিশ্লেষকরা সর্বোপরি যেটি মনে করছেন যে ভারত প্রকৃতপক্ষে এখনো শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য তাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই কর্ম পরিকল্পনা বা কর্মযোগ্য আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি সেই অভ্যন্তরীণ রাজনীতিতে চলমান রাখবে এবং ভারত যদি মনে করে যে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে বিজয় অর্জন করার পর সেটি ভারতের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, তাহলে এর বিপরীতে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিস্থাপন করা যায় এবং সেটা ক্ষমতার মাধ্যমে হোক কিংবা সর্বদলীয় গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার মাধ্যমে হোক সেটা কিন্তু ভারত সরকার করবে।